সৎমা যখন শিশুদের এয়ারপোর্টে ফেলে রেখে ব্যাংককের ফ্লাইটে উঠে গেলেন, না জেনেই যে ঢাকার সবচেয়ে প্রভাবশালী ও রহস্যময় মানুষটি দূর থেকে সবকিছু দেখছিল। শায়লা পারভিন যমজ শিশুদের কোনো অন্ধকার গলিতে ফেলে যায়নি। সে তাদের দিনের আলোয় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপার্চার লাউঞ্জের 2 নম্বর গেটের বাইরে ফেলে গিয়েছিল। চারিদিকে ট্রলি টেনে নিয়ে যাওয়া পরিবার, কফি পান করা লোকজন আর ব্যস্ত যাত্রীরা ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু কেউ একবারও থামলো না। যেন আরিফ আর আয়লা 5 বছরের 2 শিশু, শুধু অতিরিক্ত লাগেজ, তাদের আর কোনো প্রয়োজন নেই। শায়লার চোখে ছিল দামি কালো সানগ্লাস, ঠোঁটে লাল গাঢ় লিপস্টিক, গায়ে জর্জের জমকালো কুর্তি, যেন ব্যাংককে নিখুঁত ছুটির আমেজের জন্য নিজেকে সাজিয়েছে। তার পেছনে গুটি গুটি পায়ে হাঁটছিল শিকদার বাড়ির যমজরা। আরিফ বুকের সঙ্গে চেপে ধরেছিল একটা ছোট্ট বাদামি কাপড়ের ভাল্লুক, যার একটা কান সুতো দিয়ে সেলাই করা। আয়লার পিঠে ছিল ছোট্ট একটা বেগুনি রঙের স্কুল ব্যাগ, যার ভেতরে তার মরহুম বাবার একটা ভাঁজ করা পাসপোর্ট সাইজের ছবি রাখা ছিল। এখানে চুপচাপ বসে থাকো, একদম নড়বে না, শায়লা একটা স্টিলের বেঞ্চ দড়ি দেখিয়ে কর্কশ গলায় বলল। শিশুরা কথা শুনলো, কোনো কান্নাকাটি নয়। সবচেয়ে বেশি কষ্টের বিষয় ছিল এটি, তারা যেন এই অবহেলায় অভ্যস্ত। আরিফ বড় বড় চোখ তুলে তার দিকে তাকালো। সেই নিষ্পাপ চোখগুলো এখন বড়দের বিশ্বাস করত। ছোট মা, তুমি কি আমাদের নিতে ফিরে আসবে? শায়লা বিরক্ত হয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। আমি একটু পরেই আসবো, বেশি কথা বলো না। আয়লা তার ভাইয়ের হাতটা শক্ত করে ধরলো। সে কিছু বলল না, কিন্তু সে সব বুঝেছিল। অনেক সময় শিশুরা বড়দের কপটতা বড়দের আগেই ধরে ফেলে। শায়লা নিজের হিজাবটা একটু ঠিক করলো, আইফোনের স্ক্রিনে সময় দেখলো, তারপর বোর্ডিং গেটের দিকে হাঁটতে শুরু করলো। সে তাদের কপালে একটা চুমুও খায়নি, হাতে কোনো টাকাও দেওয়া যায়নি, একবারের জন্য পেছনে ফিরেও তাকায়নি। কিছুক্ষণের মধ্যেই থাই এয়ারওয়েজের ফ্লাইটের বোর্ডিং অ্যানাউন্সমেন্ট শোনা গেল। আর কেউ কিছুই করলো না, কেউ না, শুধু আরহাম চৌধুরী ছাড়া। ঢাকায় তিনি পরিচিত ছিলেন একজন শীর্ষস্থানীয় আবাসন ব্যবসায়ী হিসেবে। তবে পুরান ঢাকা আর সাভারের কিছু এলাকায় তার নাম উঠলেই মানুষ নিচু গলায় কথা বলতো। তিনি হাসি খুশি বা নরম স্বভাবের মানুষ ছিলেন না। 45 বছর বয়সী আরহাম চৌধুরী ছিলেন তীক্ষ্ণ, কঠিন দৃষ্টি, পরনে কালো পাঞ্জাবি পায়জামা আর মুজিব কোট, আর 3 জন দেহরক্ষী যারা ছায়ার মতো সবসময় তার পেছনে চলতো। সাধারণ মানুষ তাকে সমীহ করে এড়িয়ে চলতো, কিন্তু সেদিন বিকেলে তিনি নিজের বিজনেস ক্লায়েন্টের ফ্লাইটের দিকে তাকিয়েছিলেন। তিনি দূর থেকে লক্ষ্য করছিলেন এই অসহায় শিশু দুটিকে। স্যার, এখন আমাদের ভেতরে যাওয়া উচিত, তার বিশ্বস্ত ব্যক্তিগত সহকারী কামরুল নিচু গলায় বলল। আরহাম কোনো উত্তর দিলেন না। তিনি দেখলেন শায়লা গেটের ভেতরে হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরিফ কেমন যেন নিতর হয়ে গেছে। তিনি দেখলেন আয়লা নিজের চোখের জল গিলে ফেললো, যেন সে আগেই জেনে গেছে কান্না করে এই পৃথিবীতে কোনো লাভ হয় না। আর আরহাম চৌধুরীর বুকের ভেতর কিছু একটা নড়ে উঠল, পুরনো কোনো স্মৃতি, যেটাকে তিনি ভেবেছিলেন বহু বছর আগেই মরে গেছে। তিনি ধীরে ধীরে শিশু দুটির দিকে এগিয়ে গেলেন। কামরুল সতর্ক হয়ে উঠল। বস। আরহাম চৌধুরী যমজদের সামনে হাঁটু গেড়ে বসলেন, যাতে তার চোখ দুটি শিশুদের চোখের সমান্তরাল আসে। তোমাদের আম্মু কোথায় মা? আরহাম অত্যন্ত মৃদু স্বরে জিজ্ঞেস করলেন। আরহাম চৌধুরীর মতো একজন মানুষের কণ্ঠস্বর এত নরম হতে পারে, তা পাশে দাঁড়িয়ে থাকা কামরুলও কখনো কল্পনা করতে পারেনি। ঢাকার আন্ডারওয়ার্ল্ড থেকে শুরু করে কর্পোরেট দুনিয়া, যেখানে আরহামের একটা চোখের ইশারায় কোটি টাকার চুক্তি বদলে যায়, কিংবা কোনো অপরাধীর মেরুদণ্ড দিয়ে ভয়ের স্রোত বয়ে যায়, সেই মানুষটাই এখন বিমানবন্দরে ধুলোমাখা মেঝেতে হাঁটু গেড়ে বসে আছেন। আরিফ আর আয়লা বড় বড় চোখে এই অদ্ভুত মানুষটাকে দেখছিল। তার পরনের কালো মুজিব কোট আর গম্ভীর অবয়ব সাধারণ যে কাউকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু এই মুহূর্তে তার চোখের গভীরে কোনো অজানা হাহাকার লুকিয়েছিল, যা শিশুরা টের পেয়েছিল। আয়লা তার ভাইয়ের হাতটা আরো শক্ত করে ধরে আরহামের দিকে তাকালো। তার ছোট্ট বুকটা অভিমানে ভেঙে আসছিল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, ছোট মা বলল একটু পরে আসবে, আমাদের এখানে বসতে বলেছে। আরহামের ঠোঁটের কোণে একটা তাচ্ছিলের হাসি ফুটে উঠল, তবে সেই হাসি শিশুদের জন্য নয়, শায়লা নামের ওই পাষাণ মহিলাটির জন্য। তিনি খুব ভালো করেই জানেন, যে নারী থাই এয়ার হোস্টেজে বোর্ডিং পাস হাতে নিয়ে ভেতরে ঢুকে গেছে, সে আর ফিরে আসার জন্য যায়নি। তোমার যে ছোট মা তোমাদের একটা মস্ত বড় মিথ্যা কথা বলেছে মা। আরহাম অত্যন্ত শান্ত গলায় বললেন, সে আর ফিরবে না। কথাটা শুনে 5 বছরের আরিফের চোখ দুটো টলমল করে উঠল। বুকের সাথে চেপে ধরে থাকা সুতো দিয়ে সেলাই করা বাদামি টেডি বিয়ারটাকে সে আরো জোরে চাপটে ধরলো। একটা ফোঁটা অশ্রু তার গাল বেয়ে টপ করে ঝরে পড়লো টেডি বিয়ারের উপর। কিন্তু ছোট মা যে বলল বেশি কথা না বলতে, আমরা তো দুষ্টুমি করিনি। আরিফের ভাঙ্গা কণ্ঠস্বর পুরো লাউঞ্জের ব্যস্ততার মাঝে আরহামের কানে তীরের মতো বিঁধল। আরহাম উঠে দাঁড়ালেন। তার ভেতরের নরম মানুষটা মুহূর্তের মধ্যে আবার সেই কঠিন প্রভাবশালী আরহাম চৌধুরীতে রূপ নিল। তিনি কামরুলের দিকে তাকালেন, তার চোখে এখন আগুনের স্ফুলিঙ্গ। কামরুল। জি বস। কামরুল সোজা হয়ে দাঁড়ালো। সে জানে এই টোনের অর্থ কি। ব্যাংককের এই ফ্লাইট বোর্ডিং কি শেষ হয়েছে?
আর মাত্র 10 মিনিট আছে স্যার, গেট ক্লোজ হয়ে যাবে। সিভিল এভিয়েশনের ডিরেক্টরকে ফোন লাগাও আর থাই এয়ারওয়েজের গ্রাউন্ড ম্যানেজারকে বলো আরহাম চৌধুরী যতক্ষণ না অনুমতি দিচ্ছেন ওই ফ্লাইট যেন রানওয়ে স্পর্শ না করে, রানওয়েতে চাকা ঘুরার আগেই যেন ওটা থামানো হয়। কামরুল এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। একটা কমার্শিয়াল ইন্টারন্যাশনাল ফ্লাইট এভাবে আটকে দেওয়ার মুখের কথা নয়, কিন্তু সে ভালো করে জানে আরহাম চৌধুরী চাইলে এই ঢাকার আকাশে পাখি উড়াও বন্ধ করে দিতে পারে। জি বস, আমি এখনই দেখছি। কামরুল দ্রুত ফোন বের করে দূরে সরে গেল। আরহাম আবার শিশুদের দিকে তাকালেন। তিনি পকেট থেকে একটা সিল্কের রুমাল বের করে আরিফের চোখের জল মুছে দিলেন। তারপর আয়লার পিঠে বেগুনি ব্যাগটার দিকে তাকালেন, যেটার চেনটা একটু খোলা ছিল। ভেতর থেকে উকি দিচ্ছিল তাদের মরহুম বাবার সেই পাসপোর্ট সাইজ ছবিটা। আরহামের চোয়াল শক্ত হয়ে উঠছিল। তিনি বুঝতে পারলেন এই শিশুদের বাবা হয়তো আর বেঁচে নেই, আর সেই সুযোগে এই সৎমা তাদের সম্পত্তি বা অন্য কোনো লোভের কারণে এভাবে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে নিজের মতো বাঁচতে যাচ্ছে। তোমাদের খিদে পেয়েছে? আরহাম জিজ্ঞেস করলেন। দুই ভাই বোন একে অপরের দিকে তাকালো, তারপর আলতো করে মাথা নাড়ল। সকাল থেকে তাদের পেটে একটা দানা খাবারও পড়েনি। আরহাম তার দুজন বডিগার্ডকে ইশারা করলো, ওদের ভিআইপি লাউঞ্জে নিয়ে যাও, সবচেয়ে ভালো খাবার যা আছে সব অর্ডার করো। আমি না আসা পর্যন্ত ওরা যেন এক ফোঁটাও ভয় না পায়। বডিগার্ডরা অত্যন্ত সাবধানে শিশুদের হাত ধরলো। আরিফ যাওয়ার পর পেছনে ফিরে আরহামের দিকে তাকালো। আরহাম তাকে আশ্বস্ত করে একটা মৃদু মাথা নাড়লো। লাউঞ্জের কাচের দেয়াল দিয়ে বাহিরে তাকাতেই দেখা গেল রানওয়ের দিকে এগিয়ে যাওয়া বিশাল থাই এয়ার হোস্টেস বিমানটি হঠাৎ মাঝপথেই থেমে গেল। বিমানবন্দরের ভেতর একটা মৃদু সরগোল পড়ে গেল। টেকনিক্যাল কোনো সমস্যা নয়, বরং উপর মহলের এক অদৃশ্য ইশারায় পুরো বিমানের গতি স্তব্ধ হয়ে গেল। আরহাম চৌধুরী তার মুজিব কোটের বোতামটা লাগাতে লাগাতে বোর্ডিং গেটের দিকে হাঁটতে শুরু করলেন। তার পেছনে বাকি বডিগার্ডরা ছায়ার মতো অনুসরণ করলো। এয়ারপোর্টের সিকিউরিটি, ইমিগ্রেশন কেউ তাকে থামানোর সাহস করলো না। আরহাম যখন সিকিউরিটি জোন পার হয়ে ভেতরের করিডোর দিয়ে এগিয়ে যাচ্ছে, তখন তার মনে হচ্ছিল আজ থেকে 20 বছর আগে ঠিক এই শহরে একটা রেল স্টেশনে তাকেও তার আপনজনরা এভাবে ফেলে গিয়েছিল। সেদিন তাকে বাঁচানোর কেউ ছিল না, কিন্তু আজ এই শিশুদের জন্য তিনি আছেন। থাই এয়ারওয়েজের বিমানের ভেতরে তখন শায়লা পারভীন নিজের বিজনেস ক্লাসের উইন্ডো সিটে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলছিল। সে ভাবছিল, যাক, এতদিনে শিকদার বাড়ির ওই আপদ দুটো থেকে মুক্তি পাওয়া গেল। এবার ব্যাংককে গিয়ে মনের আনন্দে শপিং আর নতুন জীবন শুরু করা যাবে। হঠাৎ করে বিমানের ভেতরে অ্যানাউন্সমেন্ট হলো, সম্মানিত যাত্রী সাধারণ, একটি বিশেষ নিরাপত্তাজনিত কারণে আমাদের বিমানটি সাময়িকভাবে থামানো হয়েছে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নির্দেশে একজন যাত্রীকে অফলোড করা হবে, আমরা দুঃখিত। শায়লা ব্রুকুসকে জানালার বাহিরে তাকালো। সে দেখলো রানওয়েতে বিমানের ঠিক সামনে এসে থামলো 3টি কালো রঙের ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি। গাড়ি থেকে স্যুট পরা কয়েকজন নিরাপত্তারক্ষী নামলো, আর তাদের মাঝখান থেকে নেমে এলো এক গম্ভীর মধ্যবয়সী ব্যক্তিত্ববান পুরুষ, আরহাম চৌধুরী। শায়লা তখনও জানতো না তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্নটি মাত্র কয়েক গজ দূরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। বিমানের এয়ার কন্ডিশনার ঠান্ডা বাতাসেও শায়লা পারভীনের কপাল বেয়ে এক ফোঁটা ঘাম নেমে এলো। রানওয়েতে দাঁড়ানো ওই কালো পাডো গাড়িগুলো আর মাঝবয়সী গম্ভীর মানুষটার অবয়ব দেখে তার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠলো। সিভিল এভিয়েশনের সিকিউরিটি অফিসার যখন থাই এয়ারওয়েজের ক্রুজের সাথে কথা বলল, সোজা বিজনেস ক্লাসের কেবিনের দিকে এগিয়ে এলো। শায়লার চশমা পরা চোখ দুটো ভয়ে সংকুচিত হয়ে গেল। এক্সকিউজ মি, আপনি কি প্যাসেঞ্জার শায়লা পারভীন? সিকিউরিটি অফিসারের কণ্ঠস্বর ছিল পেশাদার কিন্তু অত্যন্ত কঠোর। শায়লা ঢুক গিলে কোনো মতে বলল, জি আমি। কোনো সমস্যা? ম্যাডাম, সিভিল এভিয়েশনের সিকিউরিটি গ্রাউন্ড থেকে আপনার নামে অফলোড নোটিশ এসেছে। আপনার লাগেজ অলরেডি নামানো হয়েছে। কাইন্ডলি আমাদের সাথে কোঅপারেট করুন এবং বিমান থেকে নেমে আসুন। পুরো বিজনেস ক্লাসের অন্যান্য এলিট যাত্রীরা শায়লার দিকে এমনভাবে তাকাতে লাগলো যেন সে কোনো দাগী অপরাধী। শায়লার এতক্ষণের আভিজাত্যের অহংকার এবং ব্যাংককে গিয়ে নতুন জীবন শুরু করার রঙিন স্বপ্নটা যেন এক মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে গেল। সে চিৎকার করে উঠতে চাইলো, আপনারা জানেন আমি কে? আমি শিকদার বাড়ির। ম্যাডাম প্লিজ, কোনো সিন ক্রিয়েট করবেন না। বাইরে যিনি অপেক্ষা করছেন তার নির্দেশ অমান্য করার ক্ষমতা এই বিমানবন্দরের কারণেই। অফিসার নিচু কিন্তু অত্যন্ত ভারী গলায় বলল। শায়লা কাঁপতে কাঁপতে নিজের দামি ভ্যানিটি ব্যাগটা তুলে নিল। তার পায়ের নিচে তখন জেসুর রোডের তপ্ত পিচ ডালা রাস্তার মতো কাঁপতে ধরলো। বিমান থেকে নামার সিঁড়ি দিয়ে যখন সে নিচে নামলো, দুপুরের কড়া রোদ তার বিমানের ইঞ্জিনের গরম বাতাস তার মুখে এসে লাগলো। কিন্তু তার চেয়েও বেশি উত্তাপ ছড়াচ্ছিল তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির চোখ। আরহাম চৌধুরী ল্যান্ড ক্রুজারের বনেটে এক হাত রেখে দাঁড়িয়েছিলেন। তার পরনের কালো মুজিব কোটের বোতামগুলো এখন খোলা। বাতাসে তার চুলগুলো সামান্য উঠছে। শায়লা সিঁড়ি দিয়ে নামা মাত্রই আরহামের বডিগার্ডরা তাকে ঘিরে ধরলো। আপনারা কি ডাকাত? এয়ারপোর্টের ভেতরে সব কি হচ্ছে? আমি পুলিশ ডাকবো। শায়লা নিজের ভেতরে ভয় লুকাতে গলা উঁচিয়ে বলল। আরহাম চৌধুরী ধীর পায়ে শায়লার দিকে এগিয়ে এলেন। তার জুতো জোড়ার প্রতিটা শব্দ যেন শায়লার হৃৎপিণ্ডের স্পন্দন বাড়িয়ে দিচ্ছিল। শায়লা ঠিক এক হাত দূরত্বে এসে আরহাম থামলেন। তার পকেট থেকে সেই সিল্কের রুমালটা বের করে নিজের চশমা
চশমাটা মুছতে মুছতে অত্যন্ত নিচু বরফ শীতল গলায় বললেন, পুলিশ ডাকবেন? তা ডাকুন। তবে মনে রাখবেন শায়লা, এই ঢাকা শহরের পুলিশ যার অনুমতি ছাড়া একটা সাধারণ জিডি করতেও ভয় পায়, সে আপনার সামনে দাঁড়িয়ে আছে। নাম আরহাম চৌধুরী। আরহাম চৌধুরীর নামটা শায়লার কানে পৌঁছানো মাত্রই তার ঠোঁটের গাঢ় লাল লিপস্টিক মাখানো মুখটা হা হয়ে গেল। রিয়েল এস্টেট কিং পিং, যার ক্ষমতার হাত সরকারের উপর মহল থেকে শুরু করে এই শহরের পাতাল দুনিয়া পর্যন্ত বিস্তৃত, তার কথা ঢাকা শহরের কে না জানে। আরহাম চৌধুরী, আপনি এখানে কেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। শায়লার কণ্ঠ এবার কাঁপতে শুরু করলো। আপনি আমার ক্ষতি করেননি, কিন্তু প্রকৃতির নিয়ম ভঙ্গ করেছেন। আরহাম চশমাটা চোখে পড়ে শায়লার চোখের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে থরথর করে কেঁপে উঠল শায়লা। দুটো 5 বছরের শিশুকে ডিসচার্জ লাউঞ্জে কুকুরের বাচ্চার মতো ফেলে রেখে আপনি ব্যাংককে শপিং করতে যাচ্ছিলেন। শিকদার বাড়ির রক্তের তেজ দিয়ে এতটাই কমে গেছে যে ঘরের সন্তানদের আগলে রাখার মতো একটা মানুষ অবশিষ্ট নেই। শায়লা এবার বুঝতে পারলো ঘটনা কোন দিকে মোড় নিয়েছে। সে নিজেকে সামলে নিয়ে একটু চড়া সুরে বলল, ওরা আমার কেউ না। ওগুলো হচ্ছে মরহুম শিকদারের প্রথম পক্ষের পাপ। ওদের লালন পালনের দায়িত্ব আমার না। আমি ওদের ফেলে দিয়েছি, বেশ করেছি। এটা আমাদের পারিবারিক ব্যাপার। আপনি এখানে নাক গলানোর কে? আরহামের মুখে কোনো রাগ প্রকাশ পেল না, কিন্তু তিনি কেবল 1 সেকেন্ডের জন্য কামরুলের দিকে তাকালেন। কামরুল সঙ্গে সঙ্গে আইপ্যাড থেকে একটা ফাইল ওপেন করে আরহামের সামনে ধরলো। আরহাম ফাইলের দিকে না তাকিয়ে শায়লার দিকে তাকিয়ে বলল, আরিফ আর আয়লা গুলশানের শিকদার ভিলার বর্তমান আইনি ওয়ারিস। আপনার স্বামী মারা যাওয়ার আগে সমস্ত সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স এবং সাভারের ফ্যাক্টরি ওই 2 শিশুর নামে ট্রাস্ট করে দিয়ে গেছেন। আর শর্ত ছিল, যতদিন না ওরা প্রাপ্তবয়স্ক হচ্ছে ততদিন আপনি প্রতি মাসে মোটা অঙ্কের একটা ভাতা পাবেন। কিন্তু আপনি ভাবলেন বাচ্চা দুটোকে গুম করে দিলে বা রাস্তায় ফেলে দিলে পুরো সম্পত্তি একাই ভোগ করে নেবেন, তাই না? শায়লার মুখের সমস্ত রক্ত যেন 1 সেকেন্ডে শুষে নেওয়া হলো। সে ভাবতেও পারেনি যে আরহাম চৌধুরী মাত্র 20 মিনিটে তার 14 গোষ্ঠীর খবর বের করে ফেলছে। আপনি ভুল ভাবছেন। শায়লা তুতলাতে লাগলো। আমি ভুল ভাবি না শায়লা পারবিন। আরহামের গলা এবার আরো গভীর হলো। আজ থেকে 2 শিশুর অভিভাবক আমি। ওদের চুলে যদি একটা আঁচড়ও লাগে, তবে এই আরহাম চৌধুরী আপনার জীবনে এমন এক নরক বানাবে যার গভীরতা আপনি কল্পনাও করতে পারবেন না। কামরুল, জি বস। শায়লা পারবিনকে আমাদের ধানমন্ডি টর্চার সেলে নিয়ে যাও। শিকদার সাহেবের মৃত্যুর পেছনে এই মহিলার কোনো হাত আছে কিনা এবং এই চক্রান্তে আর কে কে জড়িত, সব তথ্য আমার আজ রাতের মধ্যেই চাই। তবে হ্যাঁ, গায়ে যেন কোনো দাগ না পড়ে, মানসিক ট্রিটমেন্টটা যেন নিখুঁত হয়। না না, প্লিজ আমাকে ছাড়ুন, আমি ভুল করেছি, আমাকে পুলিশে দিন, তাও ভালো। শায়লা চিৎকার করে উঠলো, কিন্তু আরহামের বিশাল দেহি বডিগার্ডরা তাকে কুকুরের মতো টেনে হিঁচড়ে পেছনের একটা কালো গাড়িতে নিয়ে তুললো। মুহূর্তে গাড়িটি এয়ারপোর্টের রানওয়ে ছেড়ে বেরিয়ে গেল। আরহাম চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে ঘড়ির দিকে তাকালো। বাচ্চাদের ভিআইপি লাউঞ্জে রেখে এসেছে, আধা ঘন্টা হয়ে গেছে। তারা হয়তো ভয় পাচ্ছে। তিনি দ্রুত পায়ে ভিআইপি লাউঞ্জের দিকে এগিয়ে গেলেন। লাউঞ্জের দরজা খুলে ভেতরে ঢুকতে তার চোখের ভেতরে সব কঠিন ভাব কর্পূরের মতো উড়ে গেল। লাউঞ্জের বিশাল সোফায় বসে আরিফ আর আয়লা চামচ দিয়ে পায়েস খাচ্ছে। আরিফের গালে কিছুটা পায়েস লেগে আছে। আরহামকে ভেতরে ঢুকতে দেখে আয়লা তার ভাইয়ের হাত ধরে সোফা থেকে নেমে দাঁড়ালো। আরিফ তার সেই ভাঙা টেডি বিয়ারটা এক হাতে ধরে অন্য হাতে আরহামের দিকে ইশারা করে বলল, টমাসের খিদে পেয়েছিল, তাই আমরা একটু খেলাম। ছোট মা আসেনি? আরহাম চৌধুরী আবার সেই শিশুদের সামনে হাঁটু গেড়ে বসলেন। তিনি আরিফের গালের পায়েসটুকু নিজের বুড়ো আঙ্গুল দিয়ে আলতো করে মুছে দিয়ে বললেন, তোমাদের ছোট মা অনেক দূরে একটা জরুরি কাজে গেছে মা, সে আর কোনোদিন আসবে না। আজ থেকে তোমরা আমার সাথে থাকবে। আমার মস্ত বড় একটা বাড়ি আছে, সেখানে থাকবে। আয়লা আরহামের চোখের দিকে তাকালো। শিশুরা কপটতা যেমন বোঝে, তেমনি পবিত্র ভালোবাসার টানও খুব দ্রুত অনুভব করতে পারে। সে আরহামের একটা আঙ্গুল নিজের ছোট্ট হাতে জড়িয়ে ধরে বলল, তুমি আমাদের ফেলে চলে যাবে না তো? আরহামের বুকের ভেতর 20 বছর আগে সেই রেল স্টেশনের অবহেলিত ছোট্ট শিশুটি যেন চিৎকার করে কেঁদে উঠল। তিনি 2 হাত বাড়িয়ে আরিফ আর আয়লাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন। তার কালো মুজিব কুটি শিশুদের চোখের জলে ভিজতে লাগলো। না মা, এই আরহাম চৌধুরী বেঁচে থাকতে এই পৃথিবীতে আর কেউ তোমাদের একলা ফেলে দেওয়ার সাহস পাবে না। আরহাম যখন 2 শিশুকে কুলে তুলে নিয়ে লাউঞ্জ থেকে বেরিয়ে আসছিল, তখন তার পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে থাকা কামরুলের ফোনে একটা কল এলো। ফোন কান থেকে নামিয়ে কামরুল কিছুটা চিন্তিত মুখে আরহামের কাছে এসে বলল, বস, একটা সমস্যা হয়েছে। আরহাম শিশুদের দিকে তাকিয়ে বলল, কি সমস্যা? শিকদার বাড়ির বড় ভাই অর্থাৎ বাচ্চাদের বড় চাচা সাফায়াত শিকদার সাভার থেকে ঢাকার দিকে রওনা হয়েছে। তিনি জানতে পেরেছেন বাচ্চারা আপনার কাছে আছে। তিনি মিডিয়ার পুলিশ নিয়ে চৌধুরী ম্যানশনের দিকে আসছেন। দাবি করছেন বাচ্চাদের জোর করে অপহরণ করা হয়েছে। আর মানে ঠোঁটের কোণে এবার সত্যিকারের একটা বাঘের মতো হিংস্রতা হাসি ফুটে উঠল। তিনি বাচ্চাদের গাড়ির পেছনের সিটে বসাতে বসাতে বললেন, সাফায়াত শিকদার সাভারের সেই চামড়া ব্যবসায়ী। বেশ তো, শিয়াল যখন বাঘের ডেরায় আসতেই চাইছে, তখন শিকারটা ঘরের ভেতরই হোক। কামরুল, গাড়ি ছাড়ো। চৌধুরী ম্যানশনে আজ নতুন অতিথি আসবে, আয়োজন যেন রাজকীয় হয়। ঢাকার রাজপথে তখন বৃষ্টির পূর্বাভাস দিয়ে আকাশ কালো হয়ে আসছিল, আর সেই মেঘের গর্জনের মাঝে শুরু হতে যাচ্ছিল নতুন